এ হলো গুজরাটের কলোদ্রা গ্রামের করটিশ্বর শিব রামেশ্বর মহাদেব, গুজরাট। নর্মদেহার আজ এসেছি 9ই ফেব্রুয়ারির গল্পের ঝাঁপি নিয়ে। তো 8 তারিখ তো রাত্রিবেলা ছিলাম সিংনাথ মহাদেব মন্দির, ওখান থেকে সকালে উঠলাম। তো অনেক পরিক্রমাকারী, সুতরাং বাথরুম, স্নান ইত্যাদি করতে একটু সময় লাগলো। তারপরে বিভিন্ন দলে ভাগ হয়ে রওনা হলাম। তো রাত্রেবেলা যে ছেলেটি বা যে সাধুটির সঙ্গে ছিলাম, তো সে ছেলেটি দেখলাম অন্য আরেকটি দলের সঙ্গে সে দ্রুত পা চালাতে শুরু করলো। যথারীতি আমি একটু পিছিয়ে পড়লাম। আর আমার সঙ্গে যে সাধুটি ছিল গতদিন, সেই সাধুটির সঙ্গ আমি খুব একটা পছন্দ করছি না। হ্যাঁ, তো সুতরাং ছাড়াছাড়িভাবে আমি একাই চললাম। তো একা চলতে গিয়ে প্রথমেই ঘটলো একটা দুর্ঘটনাটা কি, তো সেটা বলছি। তো এই সিংনাথ মন্দির থেকে ডান দিকে রাস্তাটা ধরলাম, বাঁ দিকে একটা খুব বড় রাষ্ট্রীয় রাজমার্গ গেছে, সেটা সোজা দহেজ বন্দর থেকে ভারুচু পর্যন্ত। তো সে রাস্তাটি ধরিনি, আমরা আরেকটি রাস্তা। তো এই রাস্তাটা নর্মদা মায়ের অনেকটা প্যারালাল গেছে, বেশ খানিকটা দূর। তো সেখান থেকে যাচ্ছি যেতে যেতে এক জায়গায় দেখি একটা সাইনবোর্ড, বোঝা গেল ইচ্ছাকৃতভাবেই ডান দিকে ঘোরানো আছে, সেখানে একটা কোনো হনুমান মন্দির, আশ্রম এরকম একটা কিছু আছে। তো যথারীতি কৌতূহলও হলো, বলে আচ্ছা যাই, হনুমান মন্দির পথে যাই, জানি যেতে হবে সোজা রাস্তাটা, তা না করে ডান দিকে মুড়লাম, কারণ তীর চিহ্নটা কেউ ইচ্ছাকৃতভাবে সম্ভবত ওইদিকে ঘুরিয়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে। তো জেনে বুঝাই গেলাম, ভাবলাম যে যদি নর্মদা মায়ের তীর দিয়ে রাস্তা থাকে তাহলে দূরত্বটা আরও কম হবে। তো দেখি যাওয়ার পথ আছে কিনা। এবার হনুমান মন্দিরে গিয়ে সেখানকার যে সাধু, তাকে বললাম যে এরকম এখান দিয়ে কি নর্মদা মায়ের পথ আছে কিনারে দিয়ে? তো বললো না বাবা, এদিকে যাওয়ার কোনো রাস্তা নেই, কাঁটা ঝোপ জঙ্গল আর প্রচুর কাদা, এত কাদা নর্মদা মায়ের তীরে, সেখানে যাওয়ার কোনো পথই নেই। তো সমুদ্র উপকূলের এই সমস্ত নদীগুলোতে পাড়ে অনেক কিন্তু গভীর পাঁক থাকে, এটা অনেকে জানেন। হ্যাঁ, আমিও সুন্দরবনে এরকম পাঁক দেখেছি। তো সুতরাং তার কথা বিশ্বাস করলাম। তারপরে ওনাকে কথার ছলে বললাম যে দেখুন, এই বড় রাস্তা থেকে আপনাদের এদিকে যে ডান দিকে আমি বাঁক নিলাম, ওখানে সাইনবোর্ডটি আপনাদের দিকে পরিক্রমা মার্গ নির্দেশ করা আছে। তাহলে সে কি, এরকম তো হওয়ার কথা না, পরিক্রমা মার্গ তো ওইটি সোজা, এদিকে আমাদের একটা সাইনবোর্ড টাঙানো আছে, সেটা তো হনুমান মন্দির বলে লেখা আছে। তাহলে সেটা আছে অনেক উপরে, তবে পরিক্রমা মার্গের যে নিশানিটি সেটা আপনার দিকে করা। তখন তিনি তর্ক জুড়ে দিলেন এবং খুব ভাবে বুঝলাম যে কীর্তিটা তারই করা। হ্যাঁ, মানে এইভাবে পরিক্রমাকারীদের তার আশ্রমের দিকে ঘুরিয়ে দেওয়ার একটা অপচেষ্টা। তো তার সঙ্গে তর্কাতর্কিতে যাতে না জুড়তে হয়, তো আমি বললাম ঠিক আছে, তাহলে আপনারা ওটা ব্যবস্থা করে দিন, এরকম একটা ঘটনা আছে। তো মানে আমরা কেন করতে যাবো, নানা রকম কথা বলে আমাকে গালিগালাজ শুরু করে দিলেন। হ্যাঁ, কোথা থেকে এসছো, হ্যাঁ দুর্বৃত্ত, এবার যত রকম গালাগালি, খুব অসভ্য ভাষা। আমি খুব চমকে উঠলাম যে সাধু সজ্জন লোক। আমি হলে কি করতাম, যে কেউ যদি বলে যে পরিক্রমা পথটি খোলা আছে, তা আমি স্থানীয় আশ্রমের বাসিন্দা, তো আমি হলে সোজা গিয়ে সেই যে তীর চিহ্নটা যেটা সরে আছে সেটা ঠিক করে দিতাম, বা বলতাম যে বাবা তুমি যাও, আমি যদি এরকম হয়ে থাকে আমার কাছেই তো, আমি গিয়ে ওটা ঠিক করে দিই আর। তো যাই হোক, বুঝে গেলাম যা বোঝার। তো এটা একটা খুব বিচ্ছিরি অভিজ্ঞতা। অনেক সাধু সন্ত এইরকম, তারা কিন্তু টাকার লোভে শুধু তার মন্দিরের প্রতিষ্ঠা, সেখানে আরও পরিক্রমাকারী আসবে, তার জন্য অসৎ উপায় অবলম্বন করে এই কাজটি করেছে।
যাই হোক, আমি ওখান থেকে সেই হনুমান মন্দির আশ্রম থেকে বেরিয়ে অনেকটা শান্তি পেলাম। আবার ফিরে এসে ওখানে সেই যেটা তীর চিহ্নটা দেওয়া যে চিহ্নটা ছিল সেটাকে খুলে দেখলাম আরেকটা পরিক্রমাকারী আসছে। তাকে বললাম ঘটনা এই ব্যাপার, বলে দুজনে খুলে আরেকটি ল্যাম্পপোস্টে সুন্দর করে বেঁধে দিলাম, আর ওই চিহ্নটি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে দিলাম। এই হলো প্রথম সকালের অভিজ্ঞতা। তারপরে যে রাস্তাটা ধরে যাচ্ছিলাম সেই রাস্তাটা বেশ খানিকটা যাওয়ার পরে রাস্তাটা বন্ধ হয়ে গেল। এইবার শুরু হলো মেঠো পথ। তো মেঠো পথ একটি বাঁ দিকে আর একটি সোজা জঙ্গল পথে। তো জঙ্গল পথের ওইদিকে পরিক্রমা মার্গ বলেই লেখা। তো সেই জঙ্গল পথে ঝাড়ি মধ্যে দিয়ে সোজা অনেক দূর গেলাম। এই জায়গাটার নাম ছিল সুবাগ্রাম। তাই সুবাগ্রাম ছাড়িয়ে এবার আমাদের গন্তব্য কলোদ্রা। তো এই কলোদ্রা গ্রামে একটি বিশেষ শিব মন্দির ছিল, সেই কথাতেই আসছি। তা কলোদ্রা গ্রামে যে শিব মন্দির ছিল সেটি হচ্ছে করটিশ্বর বা কপালেশ্বর শিব। ছোট্ট একটা বাচ্চা ছেলের মাথার খুলির মতো দেখতে সেই শিবলিঙ্গটি। তো সেই আশ্রমে গিয়ে দেখি যে সেখানে 10-15 জন, না আমি যখন এই আশ্রমে পৌঁছাচ্ছি কপালেশ্বর তখন প্রায় সকাল 11টা বেজে গেছে। আর সকাল 11টা না 10টা, 10:30 হবে হয়তো এরকম। তো এই যাওয়ার পথটা কিন্তু ঘন জঙ্গল এবং কাঁটা ঝোপ, বাবলা ঝোপ। তো তার মধ্যে দিয়ে ধীরে 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 আবার নর্মদা কিনারেই প্রায় পৌঁছলাম। তারপরে কিনারা থেকে লোকজনকে জিজ্ঞাসা করতে করতে একটি প্রাচীন নগরী মতো পড়লো। সে নগরীটি বাড়ি ঘরদোরগুলো একটু অন্যরকম দেখতে, বেশ বড় বড় বিশাল বিশাল বাড়ি। হ্যাঁ, তারপরে ছেলেমেয়েরা খুব ভালো, সে বাচ্চা বাচ্চা ছেলেরা খেলছে। তা দুটো ছেলের মধ্যে গন্ডগোল বাঁধলো। তার মধ্যে একজন আমাকে ডাকলো যে সাধু বাবা মিটমাট করে দাও, এই দেখো। হ্যাঁ, এ আমার কথা শুনছে না। তা আমিও তাদের সঙ্গে খেলতে বসে গেলাম। তারপর যাই হোক, খেলাধুলোর কথা পরে। তা সেখান থেকে গেলাম নর্মদা মায়ের তীরেই প্রায় কপালেশ্বর শিব। তো বাচ্চা ছেলের করটির মতো দেখতে। ইনি গুজরাটের কলোদ্রা গ্রামের কপালেশ্বর শিব। লিঙ্গটি ছোট কিন্তু একটু অদ্ভুত দর্শন, অন্যরকম দেখতে। একটা ছোট মাথার খুলির মতো আকৃতি। তো এই জায়গাটি অনেক প্রাচীন, মন্দিরটি সংস্কার কাজ চলছে। শিব ঠাকুর ভারী সুন্দর অবস্থানে আছেন। পুজোর সমস্ত, এখানে চন্দন, এখানে জলের বালতি, এখানে ঘট সবই আছে, প্রদীপ জ্বলছে। আর এই দেখুন কি সুন্দরভাবে সিংহা, ডমরু ও ত্রিশূল সাজানো আছে, ভারী সুন্দর। দেবী মূর্তি আছে, প্রাচীন মূর্তি, অতি প্রাচীন, শ্বেত পাথরের তৈরি। হরগৌরী মনে হচ্ছে, ত্রিশূলধারী তো, তাই মনে হচ্ছে। আর সামনে এখানে কুর্ম অবতার, খুব সুন্দর দেখতে। আর সাথে নন্দী মহারাজ। আর নন্দী মহারাজের সামনে আছেন আমাদের নর্মদা মায়ের একটি মূর্তি। সমস্ত কিছু সুন্দর সুশৃঙ্খলভাবে আছে। প্রাচীন মন্দির, মাঝে মধ্যে এর সংস্কারের কাজ চলে। এই যেমন সামনেটা এখন সংস্কারের কাজ চলছে, সাবধানে এখানটা নামতে হবে। কপালেশ্বর মহাদেব মন্দিরের দ্বিতীয় অংশ। এখানে আছেন
রাম দরবার, রাম লক্ষণ সীতা মাতা, হনুমান, গণেশ ভগবান। বাইরে থেকে ভেজানোই থাকে সব মন্দির দেখেছি, কারণ অনেক সময় কুকুর বা জীবজন্তু ঢুকে পড়ে, সব প্রসাদ টোসাদ ছিটে দেয়, এই কারণেই সাধারণভাবে মন্দিরগুলো এরকম ভেজানো থাকে। আর পাশে আরেকটি মন্দির ছোট, এখানে আছেন ভগবান শ্রীকৃষ্ণ। এখানে কৃষ্ণ দরবার বলা যায়। ভিতর থেকে একটা অতি সুন্দর সুগন্ধ আসছে। আচ্ছা, আশ্রমটি একটি শিব মন্দির, তার সঙ্গে অন্নক্ষেত্র, মানে ভোজন প্রসাদী তৈরি করে ভোজন করানোর বিধি আছে। সব সংস্কারের কাজ চলছে। সিদ্ধ শান্তের সব মূর্তি আছে রাখা। আমরা বেশ কয়েকজন আছি এখানে মন্দিরে, কিন্তু কখন ভোজন তৈরি হবে তার কোনো স্থিরতা আপাতত দেখতে পাচ্ছি না, কারণ কেউ নেই আপাতত এখানে। না, নর্মদে হার, হ্যাঁ কে জি? আর সেই মন্দিরে দেখলাম অনেক সাধু জড়ো হয়েছে, তারা ফিসফাস করছে, কারণ মন্দিরে কেউ থাকে না। কেউ একজন নাকি 12টা নাগাদ এসে রান্না বান্না বা পরিক্রমাকারীদের সেবার ব্যবস্থা করে দেন, কিন্তু সে কখন আসবে, এতক্ষণ 2 ঘন্টা এখানে বসে থাকবো। যাই হোক, করটিশ্বর দর্শন করলাম। মন্দিরটি সামনেটা ভাঙাচুরো চলছে, দুটো প্লাস্টিকের চেয়ার রাখা ছিল, সেই চেয়ারের উপরে চড়ে মন্দিরের ভিতরে ঢুকলাম, ঢুকে করতীশ্বর মহাদেবকে প্রণাম করলাম। তো আমি আর, অনেকে বসে থাকলো কিন্তু আমি আর থাকলাম না, ওখান থেকে বেরিয়ে আসলাম করতীশ্বর দর্শন করে। তো হয়ে ওই সুবাগ্রামের মধ্যে দিয়েই বাকি পথটা, এটা কলোদ্রা, সুবাগ্রামের মধ্যে দিয়ে কলোদ্রা এসেছিলাম। এইবার কলোদ্রা ছেড়ে আবার যেতে হলো দহেজ থেকে যে ভারুচ পর্যন্ত যে হাইওয়ে গেছে সেই রাস্তাটা। তো এই রাস্তাটা কিন্তু মাঝখানের যে লিঙ্কিং রোডটা, এটা খুব একটা চওড়া নয়, কিন্তু একদম ফাঁকা। আর এখান থেকে নর্মদা মায়ের তীর দিয়ে যাওয়ার উপায় নেই, কারণ মাঝখানে একটি বড় ক্যানেল আছে, সেই ক্যানেলটি পার করার আর কোনো ব্যবস্থা নেই। সে বিশাল গভীর ক্যানেল, পরবর্তীতে দেখলাম। তো সোজা গেলাম পাকা রাস্তা ধরে। এই রাস্তাটা খুব কষ্ট হয়েছিল তখন। ধীরে ধীরে দুপুর চড়ছে, খিদে পাচ্ছে মারাত্মক, কী করব। সাথে জল ফুরিয়ে আসছে, কোথাও কোনো দাঁড়ানোর জায়গা নেই। যাই হোক, সেই রাস্তাটা 4-5 কিলোমিটার রাস্তা ছিল, সেই রাস্তাটা পার করলাম। পাশ দিয়ে আরও কয়েকজন পরিক্রমাকারী জোরে হেঁটে পেরিয়ে গেল। তারপরে সেই রাস্তা পেরিয়ে সেই লিঙ্ক, যে বিশাল হাইওয়েতে উঠলাম। এই হাইওয়ে প্রচণ্ড ব্যস্ত হাইওয়ে, আর যানবাহনের চাপও খুব বেশি। তো সুখের কথা, এই হাইওয়ে দিয়ে বেশ খানিকটা যাওয়ার পরে একটা পরিক্রমাকারীদের সেবা কেন্দ্র পেলাম ডান দিকে রাস্তায়। তো সেই সেবা কেন্দ্রতে ভারুচেরই এক ভদ্রলোক, তিনি সেবাদান করেন, রিটায়ার্ড মানুষ। খুব যত্ন করে বিস্কুট খাওয়ালেন, নমকিন খাওয়ালেন, চা খাওয়ালেন 2-3 বার। ওইখানে প্রায় 40 মিনিট শুয়ে বিশ্রাম নিলাম, তার সঙ্গে অনেক গল্পও হলো। তো গুজরাটে এই ধরনের পথ সেবা কেন্দ্র বেশ কয়েকটি পেলাম, মানে যারা পরিক্রমাকারীকে ওই টেম্পোরারি জল খাবার, চা ইত্যাদি পরিষেবা দেন, কিন্তু মধ্যাহ্ন ভোজনের পরিষেবা কিন্তু কমই দেখলাম, মানে বেশিরভাগ জায়গায় নেই। তারপরে ওখানে বিশ্রাম নিয়ে আবার ওই পাকা রাস্তা ধরে হাঁটতে এবারে যে গ্রামটি আসবে, তো সেটা অনেক দূরে। তো প্রথমে বলল, সবাই জানালো যে প্রথমে ক্যানেলটি পার করতে হবে।
তারপর সেই ক্যানেলের ওভারব্রিজের উপর দিয়ে সেই ক্যানেল পার হচ্ছি, ওভারব্রিজ মানে ব্রিজ, সেটা ওই হাইওয়েটাই ব্রিজ, তার উপর দিয়ে পার হচ্ছি, দেখছি নিচে বিশাল চওড়া ক্যানেল, প্রায় 50 ফুট 60 ফুট হবে, আর পাঁক, প্রচণ্ড পাঁক। হ্যাঁ, তো বুঝলাম জোয়ার ভাটা খেলে ওই ক্যানেলটাতে। এটা সরাসরি নর্মদা মায়ের সঙ্গে যুক্ত। তো মায়ের তীর দিয়ে আসলে আবার ওই ক্যানেলের পাশ দিয়ে ঘুরে ঘুরে আসতে হতো, সে ভয়ঙ্কর রাস্তা। যাই হোক, ওখান থেকে এবার আমাদের কলাদরা হয়ে গেল, এবার হাই রোডে এলাম। এবার হচ্ছে কেশরোল গ্রাম। তো কেশরোল গ্রামে ওই গুগল ম্যাপ দেখে দেখে সে হাইওয়েদের ধরে অনেকটা পথ গেলাম, গিয়ে এবার ডান দিকে মুড়তে হবে। তো ডান দিকে অনেকটা কাঁচা রাস্তা, সেই কাঁচা রাস্তার ভিতর দিয়ে কেশরোল গ্রাম অবধি যখন আসছি তখন প্রায় বাজে 1টা। তো সুতরাং ক্লান্ত বিধ্বস্ত, সেই মন ভরে বেরিয়েছি। আর খাওয়া বলতে কয়েক প্যাকেট বিস্বাদ বিস্কুট আর নমকিন। তো এই গ্রামে কয়েকজন বললো যে এই গ্রামেই একটি স্থান আছে, মন্দির আছে, সম্ভবত লক্ষ্মীনারায়ণ মন্দির না কি বলেছিল, বা বিষ্ণু মন্দির এরকম। আর সেখানে পরিক্রমাকারীদের থাকতে পারে, থাকার ব্যবস্থা আছে, তবে নিজেরা রান্না করে খেতে হবে। তবে একজন থাকলে হয়তো রান্না জুটে যাবে। তো আর এখান থেকে 1 কিলোমিটার দূরে দেখালো। তো আমার অনুমান 1 না, ওটা প্রায় 2.5 কিলোমিটার রাস্তা ছিল। তো সে বললো না না, কাছে, এই তো দেখা যাচ্ছে 15 মিনিটে পৌঁছে যাবে। তা যাই হোক, আমি চিন্তা করলাম যে ওইখানটাতে ডিন্ডিশ্বর মহাদেব আছে। এই ডিন্ডিশ্বর মহাদেবের কাহিনী আমরা পড়েছি ওই শৈলেন্দ্রনারায়ণজির বইতে। সুতরাং ভাবলাম যে ডিন্ডিশ্বরের কাছেই যাই, তো পবিত্র তীর্থক্ষেত্র। হ্যাঁ, আর ভাবলাম যে এই গ্রামটাকে এলে অপসরেশ্বরের দেখা হয়ে যেত, আর লক্ষ্মীনারায়ণ মন্দির, তো অপসরেশ্বর দেখা করে কাজ নেই। তো ডিন্ডিশ্বরের দিকেই মন টানলো। সেই কষ্ট উপেক্ষা করেই সেই ডিন্ডিশ্বরের পথে পা বাড়ালাম। এই রাস্তা গিট্টি রাস্তা, মানে ওই একদম খুবই খারাপ, ছোট সরু রাস্তা, আর এই পাথরকুচি, বাপরে বাপ, মানে জুতো ফুঁড়িয়ে পায়ের তলায় ফুটতে লাগলো। হাওয়াই চটি পরে আছি, তো বুঝলাম যে হাওয়াই চটি চলবে না, এটা পরে দীর্ঘ পথ চালানো যাবে না, এটাকে ত্যাগ করতে হবে। যাই হোক, চলতে 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 দেখলাম প্রায় 3 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, একদম লম্বা টানা রাস্তা, কিন্তু মনে হলো প্রায় 40-45 মিনিট লাগলো। তারপরে সে গ্রামটা এসে দেখছি অনেকগুলো মসজিদ, মানে জায়গাটা হিন্দু মুসলমান উভয়েরই বসতি আছে, এবং মসজিদ আছে বেশ বড় বড়। আর মুসলমান এলাকায় যেমন বড় দিঘি থাকে, সেই দিঘির পাড়ে মসজিদ। তো দিঘির এক পাড়ে মসজিদ, আরেক পাড়ে দেখলাম মন্দির। তো সেই মন্দিরের ওখানে গেলাম, গিয়ে দেখছি আরে অপসরেশ্বর মহাদেব তো এখানে। হ্যাঁ, তা জিজ্ঞাসা করলাম, তাহলে হ্যাঁ এটাই তো অপসরেশ্বর মহাদেব। তাহলে তা ওরা বললো যে ওখানে, তো না না, ওখানে অপসরেশ্বর নেই, গুগল বাবা ভুল দেখিয়েছে। তো যাই হোক, এই মন্দিরের পাশে জলের ট্যাঙ্ক ছিল, আর একটা ছোট ঘর তৈরি ছিল। তো সেই ঘরে আসন পাতলাম, আর যাওয়ার সাথে সাথেই তখন তো অনেক বেলা হয়েছে, প্রায় 2:30টা বেজে গেছে। তো হাত মুখ ধুয়ে একটু বসতে না বসতে ভাত রান্না করা ছিল, ভাত, তরকারি, রুটি। তো সেখানে এক মা এসে কিছু প্রণামী দিলেন। তারপরে ওই স্থানীয় অধিবাসী তারা আসে, অপসরেশ্বরে এখানে প্রণাম করতে এসেছিলো। আর সাথে সাথে ওখানে ভোজন প্রসাদী করে ওখানে বিশ্রাম নিলাম। দেখলাম একে একে ওখানে তো অনেক, মানে সকালে যারা ওই মন্দিরে যারা ছিলাম মোটামুটি সবাই জড়ো হয়ে গেছে। তো তাদের তুলনায় বরঞ্চ আমি আগেই এসেছি। হ্যাঁ, যারা খুব ভোরে রওনা হয়ে গেছিলো তারা এসছে, তারপরে পরে আমি এত ঘুরপথে একা এলেও আমি মোটামুটি ভালোই এসেছি, বুঝলাম। তো পুরানো সাথীদের সঙ্গে মিল হলো। তো আমার সেই অপছন্দের সাধু বাবাও সেখানে আছে। তো যাই হোক, আসন পাতলাম,
আলাদা আলাদা জায়গায়। আর সেই গুজরাটের সেই যুবক ছেলেটি আর আমি দুজন পাশাপাশি অপসরেশ্বর মন্দিরের সামনে একটি প্যান্ডেল করা ছিল, সেখান থেকে সেই প্যান্ডেলে আসন পাতলাম। তা আস্তে আস্তে সন্ধ্যের মধ্যে কিন্তু সেই প্যান্ডেলটি প্রায় ভরে গেল। তো অপসরেশ্বরের সুন্দর দর্শন হলো। হ্যাঁ, আর ওখান থেকে বললাম যে পাশেই কিন্তু ডিন্ডিশ্বর মহাদেব আছে, চলো। ওরা কেউ সন্ধান জানতো না। এই ডিন্ডিশ্বর মহাদেব গুজরাটে নর্মদা মায়ের কাছেই আছে। আমার অতি ভাগ্য বলে, পুণ্য বলে আজ এই অতি প্রাচীন ডিন্ডিশ্বর মহাদেবের দর্শন পেলাম। এর সঙ্গে অনেক কাহিনী স্মৃতি জড়িত আছে। আর এই ডিন্ডিশ্বরের সামনে আমাদের নন্দী মহারাজ একটু নতুন ধরনের, এই ধরনের নন্দী মহারাজ এ পর্যন্ত কোথাও দেখেনি। এখানে আরেকটি প্রাকৃতিক শিবলিঙ্গ রাখা আছে, এটা হয়তো তৈরি করা, কিন্তু এর ভিতরে শুভ চিহ্ন যুক্ত। আর যথারীতি জনিপীঠের আকৃতিটা একটু অন্যরকম। আর ত্রিশূল, ডমরু দেখতে পাচ্ছি, দুটোই দেখতে পাচ্ছি। খুব সুন্দর মন্দিরটি। এখানে নন্দী মহারাজ শিবজির সামনেই আছেন, দূরে নয়। বেশিরভাগ ক্ষেত্রে নন্দী মহারাজ অনেক দূরে রাখা থাকে। তো এই পবিত্র স্থানে এই সমস্ত কিছু দর্শন করে মনের মধ্যে খুবই আনন্দ এবং তৃপ্তি লাভ করলাম। তো আমি বললাম যে আছে এখানে, চলো, গ্রামের ভিতরে আছে। আমি গুগল ম্যাপে দেখে নিয়েছি। বলে ডিন্ডিশ্বরের সে কাহিনী শৈলেন্দ্রনাথজি যে বর্ণনা চাক্ষুষ দেখেছিলেন, রাত্রেবেলা সে পুরোহিতের নৃত্য এবং সেই ডিন্ডিশ্বরের শীতের রাত্রে সেই ডিন্ডিশ্বর মহাদেবের ভিতর থেকে যে দিব্য জ্যোতি প্রকাশ হয়েছিল এবং গরম উষ্ণতা, সেই উষ্ণতায় ঘর গরম হয়েছিল। পরিক্রমাকারীরা সারা রাত সেখানে কোনো শীত বস্ত্র পরতে হয়নি। তো সেই পবিত্র সেই ডিন্ডিশ্বর মহাদেবকে বিকেলবেলা গিয়ে, মসজিদের কাছাকাছি সেটা, তা গিয়ে সেই মহাদেবকে প্রণাম করলাম। করে সত্যি সেই তার স্মৃতিতে যেন শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। হ্যাঁ, সে পবিত্র স্থান। হ্যাঁ, আর সেই পুরানো ডিন্ডিশ্বরের কথা মনে পড়তে বলে এই তিনি, হ্যাঁ, তার কত লীলা দর্শন করেছে। আসলে ভক্তজনের সংস্পর্শে শিব ঠাকুর জাগ্রত হন। হ্যাঁ, এমনি এমনিকে তিনি তো ধ্যানমগ্নই হয়ে আছেন। যখন ভক্ত সেবক তার পূজা আরতি করেন, তিনি তখনই জাগ্রত হয়ে যান। তো সেই পবিত্র কাহিনী সকলকে বর্ণনা করলাম, মনটা ভরে গেল। হ্যাঁ, সকালবেলা হনুমান মন্দিরে যে অসম্মান, যে গালিগালাজ, হ্যাঁ, সে সব নিমেষের মধ্যে মন থেকে, হ্যাঁ, মন মালিন্যমুক্ত হয়ে গেল। তো রাত্রেবেলা অপসরেশ্বরের ওখানে বসে, হ্যাঁ, পূজা, নাম জপ ইত্যাদি করলাম। হ্যাঁ, সকালবেলা আবার ডিন্ডিশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তারপরে সবাই মিলে ওখান থেকে সামনের পথে এগিয়ে গেলাম। তো আজকের দিনের বর্ণনা তো এখানেই শেষ। তো এই বর্ণনা পথের কিছুটা অংশ আপনাদের না বললেই নয়। এক হচ্ছে সুবাগ্রাম থেকে যে একশাল পর্যন্ত রাস্তা, এটা শর্টকাট রাস্তাটা পুরো একদম জঙ্গল পথ, মানে জঙ্গল, মাঝখানে একটি ছোট নালা আছে, নালাটা শুকনো। তো দুই ধারে কিন্তু ঝাড়ি কাটা যোগ, মানে বাবলা কাটা, মানে মারাত্মক বাবলা কাটা। আর এই পথে কোনো জনপ্রাণীর দেখা পাওয়ার সম্ভাবনা নেই। তো সৌভাগ্যের বিষয় এই রাস্তাটা প্রায় 5-6 কিলোমিটার। তারপরে পড়বে হচ্ছে নদীর তট। হ্যাঁ, সেখান থেকে প্রাচীন একটা গ্রাম, সেই গ্রামের কিন্তু বেশ ভুলভুলাইয়ের মতো বেশ কয়েকটা রাস্তা আছে, তবে গ্রামের লোক সকলে পথ বলে দেয়। তো থাকার জায়গায় যারা বেশি দূর না যেতে পারে, তারা এই একশাল গ্রামের যে করটিশ্বর মহাদেব বা কপালেশ্বর মহাদেব, এখানে কিন্তু থেকে যেতে পারে। আর যারা দূরে যেতে পারে তাদের দুটো অপশান। এক বললাম যে ওই ক্যানেল পেরিয়ে যে জায়গাটা লক্ষ্মীনারায়ণ মন্দির যেখানটা আছে,
ওই গ্রামেও থেকে যেতে পারে, আর না হলে সেই অপসরেশ্বর অবধি। তো এই 3 ধাপের জায়গা। তবে পাকা রাস্তা, এই যে ন্যাশনাল হাইওয়ে, এটা এতই রুক্ষ আর এতই যানবাহনে পরিপূর্ণ, মানে যেতে কিন্তু বেশ কষ্ট হয়। আর এখানে কোনো ছায়া নেই, একদম ফাঁকা রাস্তা একদম। হ্যাঁ, কোনো গাছপালা কোনো কিছু নেই, একদম খোলা রৌদ্রে। তো এইভাবে 9 তারিখ কাটলো। অনেকগুলো ছোট ছোট ভিডিও, যেহেতু নদী মন্দির দর্শন করেছি অনেকগুলো, তো মন্দিরের ভিডিওগুলো সাধারণত আমি মোবাইলে করতাম, যার ফলে অনেকগুলো ভিডিও আপনাদের দিতে পারলাম। তো আজকের এই 9 তারিখ, আগামীকালে আরও প্রচুর সব তীর্থক্ষেত্র দর্শন করেছিলাম। হ্যাঁ, আর সে গন্তব্য পথ, আরও সুন্দর সুন্দর জায়গা। তা গুজরাট আস্তে আস্তে জমে উঠেছে। গুজরাট হচ্ছে, এটা হচ্ছে মন্দির নগরী। হ্যাঁ, অসংখ্য মন্দির, অসংখ্য প্রাচীন ঐতিহ্যশালী। বর্তমানে গুজরাটের মানুষরা কেমন আছে, তারা কতখানি অহংকারী হয়ে উঠেছে বা কেমন হয়ে উঠেছে, সকলের মত। হ্যাঁ, সে কথার মধ্যে যাচ্ছি না, কিন্তু প্রাচীন এই গুজরাটের যে ঐতিহ্য, সে প্রাচীন মন্দির, তার কথা তো বলতেই হবে। সে পবিত্র জায়গাগুলো দর্শন করছি, একের পর এক বইয়ের সঙ্গে মেলাচ্ছি। ভারুচ শহরে ঢুকবো, ভারুচ শহরে 46 থেকে 48টা তীর্থক্ষেত্র আছে। খুঁজে পাই কি না, হ্যাঁ, কটা খুঁজে পাবো, কটা জায়গা দর্শন করব, মনের মধ্যে তখন কিন্তু টকবক করে ফুটছি। সামনে এগিয়ে চলেছি ভারুচের দিকে, আমার চেনা জায়গা। সে গল্প পরে হবে। আজকে 9 তারিখের গল্প সমাপ্ত করে সকলকে নর্মদে হর জানাচ্ছি। নর্মদে হর।